সালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম তোমাদের সাথে। আশা করি সবাই সুস্থ আছো। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম বছরের নবম অধ্যায় অন্তরীকরণ নিয়ে। চলো শুরু করা যাক। পূর্ববর্তী লেকচারে আমরা অন্তরজ এবং অন্তরীকরণ কি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজ হালকা রিভিউ করার মধ্যে দিয়ে আমরা আসলে আজকে নতুন ভাবে মূল নিয়মে যে অন্তরজ বের করার প্রক্রিয়াটা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো দেখি। তাহলে আমরা কি বলেছিলাম যে অন্তরীকরণটা কি ছিল? অন্তরীকরণটা ছিল আসলে একটা প্রসেস, এবং আমার কাছে যা দেয়া থাকবে সেটাকে যেই প্রসেসের মধ্যে দিয়ে যদি আগায়, শেষে যে আউটপুটটা পাবো সেটা আমার কি ছিল? ডেরিভেটিভ। তার মানে এই প্রসেস যেটা ছিল সেটা কি ছিল? ডিফারেন্সিয়েশন। তাহলে ডিফারেন্সিয়েশনটা কি ছিল? কি বলেছিলাম? ডিফারেন্সিয়েশন হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে কি করা হয়? রেট অফ চেঞ্জ বের করা হয়। কোন একটা ফাংশনের রেট অফ চেঞ্জ বের করা হয় উইথ রেসপেক্ট টু এক্স এর সাপেক্ষে। ঠিক আছে। আর ডেরিভেটিভটা কি? সেই যে উইথ রেসপেক্ট টু এক্স এর সাপেক্ষে যে ফাংশনটার রেট অফ চেঞ্জ বের করছি, রেট অফ চেঞ্জ যা পেলাম ওই আউটপুটটাকে বলা হচ্ছে আমার ডেরিভেটিভ। ঠিক আছে। তার মানে তো যদি আমরা বাংলা ভাষায় বলি, সেটা হচ্ছে যেই পদ্ধতিতে অন্তরজটা নির্ণয় করা হয়, এই অন্তরজটা যে প্রক্রিয়ার মাধ্যমে বের করা হয় সেই প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে? অন্তরীকরণ। এবং যে অন্তরজ অর্থাৎ যে নির্ণীত ফলাফল, ঠিক আছে, যে আউটপুটটা বের করেছি সেই আউটপুটটাকে কি বলা হচ্ছে? আউটপুটটাকে বলা হচ্ছে অন্তরজ অর্থাৎ ডেরিভেটিভ। ঠিক আছে। তাহলে আজকে আমাদের যে মূল টপিক যেটা, সেটা দিয়ে যাওয়ার আগে তাহলে আমরা যেহেতু অন্তরজটা যদি বলেছি, শর্ট মিললে অন্তরজের ব্যাপারটা একটু আবার বলি। সেটা হচ্ছে, আমরা যদি পূর্ববর্তী লেকচার দেখে থাকি তাহলে আমরা পূর্ববর্তী লেকচারে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের কি ছিল? ডেল ওয়াই বাই ডেল এক্স। ডেল ওয়াই বাই ডেল এক্স সমান আমরা বের করেছিলাম যে ডেল ওয়াই বাই ডেল এক্স সমান বের করেছিলাম যে এফ অফ, আচ্ছা আমরা আবার রিমুভ করে একটু লিখছি। ডেল ওয়াই বাই ডেল এক্স সমান পেয়েছিলাম এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে, এরকম একটা রাশি পেয়েছিলাম। তখন আমরা কি করেছিলাম? উভয়পক্ষে যেহেতু আমরা দেখতে পেয়েছিলাম ডেল এক্স সমান কি ছিল? ডেল এক্সটা ছিল আমার যে ফাংশনটা ছিল তার উপর যে দুটো বিন্দু নিয়েছিলাম, একটা ছিল পি আরটা ছিল কিউ। সেই কিউ এবং পি এবং কিউর মাঝখানে যে হরাইজন্টাল ডিসটেন্সটা ছিল সেটা ছিল ডেল এক্স। এবং আমরা বলেছিলাম আমরা যদি কিউকে পি এর দিকে ধাবিত করি, কিউকে যদি পি এর দিকে নিয়ে আসি, একসময় কি হবে? ডেল এক্স এর ভ্যালুটা 0 হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ তাদের মাঝখানে যে ডিসটেন্সটা সেটা কমতে থাকবে, কমতে এক সময় 0 হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি ডেল এক্স কি? টেন্ডস টু 0। ঠিক আছে, তার মানে ডেল এক্স যদি টেন্ডস টু 0 হয়, তার মানে এটাকে আমরা লিমিটের সাহায্যে প্রকাশ করতে পারি এইভাবে। লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স সমান কি লিখেছিলাম? উভয়পক্ষে যেহেতু লিমিট নিতে হবে, লিমিট এইভাবে দেখো, এই পাশে কি লিমিটের, এখানে লিমিটের যে চলকটা ছিল সেটা ছিল ডেল এক্স, এবং এই জায়গায় ডেল এক্সই ছিল এই যে জায়গায়। আমরা এটাকে চেঞ্জ করে যেহেতু এইচ লিখেছি, সো আমাদের এইচই লিখতে হবে। এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এবং আমরা বলেছিলাম এই যে লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাই হচ্ছে আমাদের সেই অন্তরজ, এবং এটাকে আমরা লিখে থাকি dy বাই dx আকারে। dy বাই dx লিখি, এই পুরো রাশিটাকে আমরা কি লিখি? dy বাই dx। এবং তখন আমরা dy বাই dx সমান আমরা কি লিখতে পারি? লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। এটাই ছিল আমাদের সেই অন্তরজটা। মনে পড়ে? আমরা তাহলে অন্তরজটাকে তাহলে আবার নতুন করে একটু রিভিউ করে নিলাম। এখন আসি আমরা আমাদের সেই মেইন টপিক, যেটা মেইন টপিকটার দিকে আসি। মেইন টপিকটা, আজকের যে মেইন টপিক সেটা হচ্ছে মূল নিয়মে অন্তরজ নির্ণয়। অর্থাৎ আসলে এত যে লিমিটের যে এতগুলো প্রবলেম সলভ করলাম, ঠিক আছে, পরীক্ষা হলে কিন্তু খুব বেশি একটা লিমিটের প্রবলেম আসবে না। হয়তো একটা সিকিউর ক্ষেত্রে চিন্তা করা যায় হাইয়েস্ট একটা 2 নাম্বার যেটা প্রথম প্রশ্ন যেটা, সেই প্রশ্নটা আসতে পারে, অথবা এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আমরা খুব বেশি আশা করব না লিমিট থেকে। তাই আমাদের আজকে যে মূল নিয়মে অন্তরজ বের করার যে প্রসেস, এর মধ্যে দিয়ে আমরা অন্তরীকরণের মূল পার্ট যেটা, সেই মূল পার্টে আমরা প্রবেশ করছি। ঠিক আছে, তাহলে মূল পার্টটা কিরকম দেখো। আমরা যদি অন্তরজ নির্ণয় যে প্রসেসটা যদি বুঝে থাকি,
ঠিক আছে, তাহলে আমরা খুব ইজিলি কিন্তু মূল নিয়মে অন্তরজ বের করার ব্যাপারটা খুব ইজিলি ধরতে পারবো। কিরকম? কারণ হচ্ছে আমরা যে অন্তরজ বের করার যে প্রসেসটা দেখিয়েছি সেটাই হচ্ছে আসলে মূল নিয়মে অন্তরজ বের করার প্রসেস। ঠিক আছে, যে এই মূল নিয়মের অন্তরজ বের করার ক্ষেত্রে যে ফাংশনগুলো আমরা মূল নিয়মে অন্তরজ বের করব সেগুলোর পরবর্তীতে আমরা ডিরেক্টলি ফর্মুলা অর্থাৎ ডিরেক্টলি সূত্র হিসেবে ব্যবহার করব। ঠিক আছে, সো তাহলে প্রথম দিকে যে মূল নিয়মে অন্তরজের যে যতগুলো ফাংশন নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়গুলো একটু ভালোভাবে আয়ত্তে আনার এবং ভালোভাবে বোঝার জন্য তোমাদেরকে আমরা একটু তাগিদ দিব। ঠিক আছে, কারণ হচ্ছে পরবর্তী কাজে প্রত্যেকটা ক্ষেত্রে ঠিক আছে এগুলোকে আমরা জাস্ট ভিত্তি হিসেবে অর্থাৎ ফাউন্ডেশন হিসেবে ব্যবহার করে সব প্রবলেম সলভ করব। ঠিক আছে, যত বেশি তোমাদের ফাউন্ডেশনটা স্ট্রেংথ যত বেশি হবে তোমাদের ডিফারেন্সিয়েশনের প্রবলেমগুলো সলভ করা কিংবা ইন্টিগ্রেশনের প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে তোমাদের যত বেশি সহায়ক হবে বলে আমরা মনে করছি। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে মূল নিয়মে অন্তরজ কিভাবে বের করে। মূল নিয়মে অন্তরজ বের করার জন্য দেখো খেয়াল করো, তোমাকে প্রথমে যে জিনিসটা দেয়া থাকবে সেটা হচ্ছে কোন একটা ফাংশন দেয়া থাকবে, ধরলাম y = f of x। ঠিক আছে, আমরা তো কালারটা একটু চেঞ্জ করি যেহেতু কালারটা একটু কেমন যেন ডিম হয়ে আছে, সো চোখে পড়ার মতো একটা কালার নেই। ধরলাম একটা y = f of x এটা আমার কাছে ফাংশন দেয়া আছে। প্রথমে আমরা দেখি সেটা হচ্ছে অন্তরজ বের করার জন্য আমরা কি দেখেছিলাম সেটা হচ্ছে একটু আগে রিভিউ করেছি। রিভিউর মধ্যে কি দেখেছিলাম dy/dx এটাই ছিল আমাদের অন্তরজ, এবং এটা কি করে dy/dx কি নির্দেশ করে, dy/dx নির্দেশ করে y = f of x ফাংশনের কোন একটা পার্টিকুলার পয়েন্ট x, y বিন্দুতে যদি একটা আমরা স্পর্শক টানি ওই স্পর্শকের ঢালকে নির্দেশ করে, এবং ওই ফাংশনের কি করে রেট অফ চেঞ্জ পরিবর্তনের হার নির্দেশ করে। ঠিক আছে, তাহলে dy/dx সমান আমরা কি দেখেছিলাম লিমিট h tends to 0 f of x plus h minus f of x divided by h। এই লিমিটে যদি আমরা কি করতে পারি, লিমিটের প্রবলেম এই লিমিটটাকে যদি আমরা সলভ করতে পারি তাহলে আমরা dy/dx এর মান পেয়ে যাব, অর্থাৎ ওই ফাংশনের রেট অফ চেঞ্জ পেয়ে যাব, অথবা কোন একটা পার্টিকুলার পয়েন্টে স্পর্শকের ঢালটাকে আমরা পেয়ে যাব, অর্থাৎ অন্তরজটা পেয়ে যাব। তাহলে এখানে যদি আমরা এই যে অন্তরজের যে বেসিক যেটা রাশিমালা দেখতে পাচ্ছি dy/dx = লিমিট h tends to 0 f of x plus h minus f of x divided by h, এই যে ফর্মুলার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা প্রথমে যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে f of x plus h। f of x plus h বলতে কি বোঝায়, h এর কোনো একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, হতে পারে সেটা খুব জিরোর খুব কাছাকাছি, ঠিক আছে, অথবা হতে পারে কোনো একটা নির্দিষ্ট মান 1 2 3 4 যাই হোক। ঠিক আছে, সো তাহলে প্রথমে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে f of x plus h কে আমরা বের করে নিয়ে আসতে হবে, যেটা আমার প্রথম লাইনে দেখানো হচ্ছে। কি বলছে, প্রদত্ত ফাংশন f of x ধরে x এর পরিবর্তে x plus h বসিয়ে f of x plus h আমরা নির্ণয় করে নিব। ঠিক আছে, কিভাবে দেখো, ধরলাম তোমার কাছে যে ফাংশনটা দেয়া আছে সেটা হচ্ছে y = sin x। তাহলে আমরা কি করব, প্রথমে এইটাকে ধরলাম f of x ধরে নিলাম, তাহলে এখন আমরা কি করব f of x plus h বের করব। তাহলে f of x plus h বের করা মানে কি, x এর জায়গায় ঠিক আছে x plus h বসানো। ঠিক আছে, এই জায়গায় যদি আমরা x plus h বসাই x এর জায়গায়, সেটাই হচ্ছে আমার f of x plus h। প্রথমে এই কাজটা আমরা করে নেব। দুই নাম্বার স্টেপটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এই মেইন ফর্মুলার দিকে দেখাই দেখতে পাচ্ছি f of x plus h থেকে আসলে f of x বাদ দেওয়া হচ্ছে। তাহলে এই কাজটা আমরা আগে করে নেব, সেটা হচ্ছে f of x plus h থেকে f of x বিয়োগ করে নেব। ঠিক আছে, এবং এরপর কিন্তু আমার কাজটা খুব সহজ। কি, এরপরে কাজটা হচ্ছে আসলে এই যে মেইন ফর্মুলাটা সেই ফর্মুলাটা ব্যবহার করে আমরা ডাইরেক্টলি কি করব, এই যে লিমিটের প্রবলেমটা আছে এটার লিমিট ভ্যালুটা বের করব, অর্থাৎ যে আনসারটা আসে সেটা বের করে নিব, এবং আমরা তখন বলতে পারবো এটাই dy/dx এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমার অন্তরজ, অর্থাৎ ওই কাঙ্ক্ষিত যে ফাংশনটা দেয়া আছে ওই ফাংশনের অন্তরজ। বুঝতে পারলাম, ওই অন্তরজকে আমরা চাইলে f'(x) দ্বারা প্রকাশ করতে পারি, dy/dx দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে, ddx of f of x এটা দ্বারাও লিখতে পারি। ঠিক আছে, আমার যেটা দরকার পড়বে যখন আমার যেটা লিখতে সুবিধা অথবা যেটা লিখতে আমার কমফোর্ট ফিল হবে ওইটাই আমরা লিখবো। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে হচ্ছে dy/dx টা কি, অন্তরজ। ঠিক আছে, এবং dy/dx কি নির্দেশ করে, কোন একটা ফাংশনের পরিবর্তনের হার নির্দেশ করে, এবং যদি কোনো একটা ফিক্সড পয়েন্ট দেয়া থাকে ওই পয়েন্টে যদি আমরা স্পর্শক আঁকি ওই স্পর্শকের ঢাল নির্দেশ করে। অর্থাৎ ঢাল মানে কি, ঢাল মানে কি ছিল, x অক্ষের উপর লম্বনে এরূপ কোনো সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেটা ছিল ঢাল। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম। একটু যদি আমরা বুঝতে থাকি তাহলে হচ্ছে আমরা আজকে একটা প্রবলেম সলভ করব, অর্থাৎ একটা মূল নিয়মে অন্তরজ বের করা একটা প্রবলেমটা আমরা আজকে দেখব। আমরা প্রথমে যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে মূল নিয়মে x⁴n এর অন্তরজ নির্ণয় করা।
ঠিক আছে। তোমরা যদি পূর্বে এই প্রবলেমটা সলভ করে থাকো অথবা এক্স টু দি পাওয়ার n এর যদি ফর্মুলাটা যদি জেনে থাকো তাহলে তোমরা কিন্তু আমরা এটা নিয়ে আসলে কথা বলার কিছু নেই, আমরা জাস্ট মূল নিয়মে কিভাবে এটাকে বের করে সেই প্রসেসটা একটু দেখবো। ঠিক আছে, এখন প্রশ্ন করতে পারো ভাইয়া এটা তো আমরা ডিরেক্টলি ফর্মুলা আকারে ব্যবহার করব, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার n এর মূল নিয়মে যে অন্তরজ বের করা সেটা কেন দেখবো? দেখো তোমরা যখন প্রবলেমগুলো সলভ করবে অথবা সিকিউতে দেখবা মাঝে মধ্যে তোমাদেরকে আটকানোর জন্য বলো কিংবা তোমাদের বেসিকটা ক্লিয়ার আছে কিনা সেটা দেখার জন্য অনেক টিচারে কি করবে এক্স টু দি পাওয়ার মূল নিয়মে অন্তরজ বের করার একটা ম্যাথ কিন্তু আসলে দিয়ে দিতে পারে। এই জন্যই আসলে মূল নিয়মে অন্তরজ বের করার নিয়মটা তোমাদেরকে দেখানো, না হলে আমরা ডিরেক্টলি কিন্তু চাইলে ফর্মুলাগুলো লিখে দিয়ে প্রবলেম সলভ করতে পারতাম। ঠিক আছে, তাহলে এই জন্য তোমরা মূল নিয়মে কিভাবে অন্তরজ বের করে সেটা একটু নিজেদের আয়ত্তে নেওয়ার চেষ্টা করবা, কারণ হচ্ছে যে কোনো ক্ষেত্রে যে কোনো কিছু কিন্তু প্রশ্ন হতে পারে। এবং আমরা এই যে চ্যাপ্টারটা সলভ করছি এই চ্যাপ্টারের ক্ষেত্রে শেষের দিকে আমরা একটা জিনিস সবসময় এই একটা বিষয়টাকে সবসময় মাথায় রাখার চেষ্টা করব, সেটা হচ্ছে যখন অন্তরীকরণ শেষ হবে তখন আমরা সিকিউ কিছু প্রবলেম তোমাদের জন্য দিয়ে দিব। তাহলে এবার আমরা দেখি মূল নিয়মে এক্স টু দি পাওয়ার n এর অন্তরজ কিভাবে বের করা যায় সেটা একটু দেখি। প্রথমে তাহলে আমরা যেহেতু একটু আগে নিয়মগুলো দেখিয়েছি সেই নিয়মের আওতায় প্রথমে আমরা কি করব, ফাংশনটা y ইকুয়াল টু f(x) ধরে নিব এবং f(x প্লাস x যেটা আছে x প্লাস h এর মাধ্যমে সেটাকে রূপান্তর করে আমরা f(x প্লাস h এর যে ভ্যালুটা আসবে সেটা বের করে নিলাম। দেখতে পাচ্ছি f(x) যদি x টু দি পাওয়ার n হয় f(x প্লাস h এর ভ্যালু x প্লাস h হোল টু দি পাওয়ার n হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা কি করব, 2 নাম্বার স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে f(x প্লাস h থেকে f(x) বাদ দিব এবং ডিরেক্টলি তোমরা চাইলে জাস্ট বাদ না দিয়ে ডিরেক্টলি তোমরা dy dx আকারে লিখে, ঠিক আছে, মূল নিয়মের যে সংজ্ঞাটা সেই হিসেবে dy dx আকারে লিখে ডিরেক্টলি তোমরা ব্যবহার করতে পারো, যেটা এখানে করা হয়েছে। তাহলে ddx অফ f(x) সমান আমরা কি লিখতে পারি, লিমিট h টেন্ডস টু 0 f(x প্লাস h মাইনাস f(x) ডিভাইডেড বাই h, এটা ডিরেক্টলি ফর্মুলা। ঠিক আছে, এরপর আমরা কি করব, এই জায়গায় f(x প্লাস h এর জায়গায় x প্লাস h হোল টু দি পাওয়ার n দ্বারা রিপ্লেস করব এবং f(x) এর জায়গায় x টু দি পাওয়ার n দ্বারা রিপ্লেস করব। তাহলে রিপ্লেস করার পরে যে লাইনটা আসে সেটা কি ছিল, সেটা হচ্ছে কি রকম, লিমিট h টেন্ডস টু 0 x প্লাস h হোল টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই h। একটু পর্যন্ত আমরা তাহলে ডিরেক্টলি লিখে ফেলতে পারলাম অথবা জাস্ট প্রশ্নটা দেখে আমরা লিখে ফেলতে পারলাম। এরপরে তোমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে তোমরা পূর্ববর্তী লেকচারে যে লিমিটেড প্রবলেমগুলো সলভ করা হয়েছে সেগুলো তোমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। যদি আয়ত্ত না আনো তাহলে এই জায়গায় কিন্তু লিমিটেড প্রবলেমটা সলভ করতে তোমাদের, ঠিক আছে, বিঘ্ন ঘটবে। এজন্য আমরা বলবো প্রথমে লিমিটেড প্রবলেমগুলো সলভ করা প্যাটার্নগুলো দেখে আসো, এরপর হচ্ছে কি এটা এই অংশে লিমিটেড প্রবলেমটা সলভ করো। আর যদি তোমাদের জানা থাকে অথবা পূর্বে আয়ত্ত থাকে তাহলে আসলে আর পেছনে তো দেখার দরকার পড়বে না। ঠিক আছে, এখন আমরা তাহলে কি করব, এই জায়গায় দেখতে পাচ্ছি একটা বাইনোমিয়াল ফরম্যাট আছে। ঠিক আছে, আমরা কিন্তু বাইনোমিয়াল ফরম্যাটে লিমিটেড প্রবলেম সলভ কিন্তু আগে পূর্বে দেখিয়েছি, তাও আমরা আবার দেখিয়ে নেব। সেটা হচ্ছে কি রকম, যদি আমার কাছে একটা কোনো একটা বাইনোমিয়াল থাকে এরকম 1 প্লাস x হোল টু দি পাওয়ার n, তাহলে এটাকে যদি আমি বিস্তৃত আকারে লিখি তাহলে কি দেখতে পাই, ঠিক আছে, প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে 1 টু দি পাওয়ার n, nc0 1 টু দি পাওয়ার n, nc0 ভ্যালু যেহেতু 1 সো আমরা nc0 লিখলাম না, এরপরে আসে nc1, nc1 এর ভ্যালু আমরা জানি n সো n এ লিখলাম এবং 1 টু দি পাওয়ার n মাইনাস 1। খেয়াল করো 1 এর উপর যাই পাওয়ার থাকুক না কেন, যদি নেগেটিভ টার্ম না থাকে আর নেগেটিভ থাকুক আর পজিটিভ থাকুক, যাই থাকুক না কেন 1 এর উপর যাই পাওয়ার থাকুক সেটা 1ই থাকবে। ঠিক আছে, কারণ আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করো 1 টু দি পাওয়ার যদি -1 থাকে এটা মানে হচ্ছে 1/1। ঠিক আছে, 1/1 এটার মানে 1, 1 টু দি পাওয়ার যদি -2 থাকে সেটাকেও আমরা 1 ডিভাইডেড বাই 1 স্কয়ার অর্থাৎ 1 আকারে লিখতে পারি। 1 এর উপর যদি পাওয়ার জোর বিজোড় যাই হোক না কেন সেটা কি 1ই থাকবে। সো এখানে কি আমরা কি লিখতে পারি, তাহলে আমরা যেটা দেখতে হবে সেটা হচ্ছে x টু দি পাওয়ার, খেয়াল করো x আসবে প্রথমে, x এর পাওয়ার কিন্তু ধীরে ধীরে বাড়বে, এরপর কি আসবে nc2 x টু দি x স্কয়ার। খেয়াল করো নিচে যদি n এর যদি c এর নিচে যদি যেটা থাকবে সেটা যদি 2 থাকে x এর পাওয়ার 2 হবে, এর পরবর্তী যদি nc3 আসে এরপর x টু দি পাওয়ার 3 হবে। ঠিক আছে, এইভাবে বাড়তে বাড়তে একসময় অসীম পর্যন্ত যাবে। ঠিক আছে, n এর ভ্যালুর উপর ডিপেন্ড করে, ঠিক আছে, অসীম পর্যন্ত চলে যাবে। একটু তাহলে বুঝলাম এটা কি ছিল আমাদের বাইনোমিয়াল। সো এই ক্ষেত্রেও আমরা এই কাজটা ব্যবহার করব। খেয়াল করো এই জায়গায় আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 1 প্লাস x টু দি পাওয়ার n, দেখতে পাচ্ছি না। সো আমরা কি করব, x প্লাস h আছে আমাদের কাছে কি আছে, x প্লাস h। সো আমরা কি করব, এই ক্ষেত্রে যদি আমরা যদি কোনো একটা চলককে যদি কমন নিয়ে যদি 1 বানাতে পারি, ভিতরে এরকম যদি 1 আকারে আনতে পারি তাহলে আমাদের প্রবলেমটা ইজিলি সলভ করা সম্ভব হবে। এই জন্য আমরা কি করব, এই জায়গায় যে কাজটা করব সেটা হচ্ছে আমরা x কমন নিয়ে নেব। x যদি কমন নেই তোমরা দেখো কি আসবে বলো তো,
x এর জায়গায় 1 আসবে, যেহেতু x কমন নিয়েছি, যেহেতু এখানে h এর সাথে কোনো x যুক্ত টার্ম নেই, সো আমরা এটাকে h/x চলে আসবে, যেহেতু x কমন নেওয়া হয়েছে। এরপর কি আসে খেয়াল করো, পুরোটার উপর কি থাকবে, n থাকবে না পাওয়ার আকারে। তাহলে এই যে x যেটা কমন আকারে বাইরে এসেছে সেটার উপর আমরা যদি x, এটাকে কি লিখতে পারি, x⁴n, এবং ভেতরে যেটা আসে 1 প্লাস h/x, সেটার উপরে পাওয়ার কি চলে আসে, n চলে আসে। তাহলে এই পরবর্তী লাইনটাকে তাহলে এইভাবে লেখা যায়, x plus h whole to the power n কে কি লিখতে পারি, x to the power n into 1 plus h/x whole to the power n, ঠিক আছে, যেটা পরবর্তী লাইনে দেখানো হয়েছে। তাহলে x to the power n কমন নিলাম, পরে কি আছে, x to the power n তো আছে এক্সট্রা, এখন নিচে h আছে, ঠিক আছে। এই জায়গায় আমরা যে কাজটা করতে পারি সেটা আছে, দেখতে পাচ্ছি লবে দেখতে পাচ্ছি দুটা টার্ম, যে দুটো টার্ম আছে দুটার ক্ষেত্রে x to the power n কমন আছে, সো আমরা কি করব, x to the power n কমন নিয়ে নিব। এখন যদি কমন নিয়ে ফেলি তাহলে কি চলে আসে আমার রাশিটা 1 plus h, খেয়াল করো x to the power n ডিভাইডেড বাই h কমন নেওয়া হয়েছে, কমন নেওয়ার পর কারণে এটা বাইরে চলে আসলো, আমার ভেতরে কি থাকে 1 plus h/x whole to the power n minus 1। এরপর আমরা কি করব, 1 plus h/x এর যে বাইনোমিয়াল ফর্মুলাটা সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। যদি অ্যাপ্লাই করি তাহলে কি পাচ্ছি দেখো, যদি অ্যাপ্লাই করি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1 plus h/x whole to the power n সমান কি লেখা যায়, 1 plus n into h/x plus যেটা ফর্মুলাটা আসে সেটা ফর্মুলাটা ব্যবহার করা হয়েছে। দেখো খুব বেশি টার্ম আমাদের লাগবে না বলে আমরা জাস্ট 3টা টার্ম দেখালাম, ঠিক আছে। তোমরা চাইলে 4টা টার্মও দেখাতে পারো, যেটা যেহেতু এখানে আমার n এর কোনো ফিক্সড ভ্যালু দেয়া নেই, সো আমরা এখানে বলতে পারি কি এখানে অসীম পর্যন্ত যাবে, ঠিক আছে। এখন আমরা দিতে পাচ্ছি যে বাইনোমিয়াল ফর্মেটে লেখার পরে দেখতে পাচ্ছি আমার এই পাশে 1 আছে, এখানেও মাইনাস আকারে 1 আছে, সো +1 আর -1 একটা আরটাকে রিমুভ করে দিবে, শেষ পর্যন্ত যেটা থাকে সেটা হচ্ছে n into h/x plus n into n-1 divided by 2 into h/x whole square plus dot 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 dot, মানে কি এটা আরো যাচ্ছে, ঠিক আছে। যে টার্মগুলো আমার লাগবে না বলে আমি মনে করছি, এজন্য আমি লিখছি না, ঠিক আছে। এরপরের লাইনে তাহলে এই কি হবে, 1 আর 1 রিমুভ হলো, এবং এই লাইনটি দিয়ে যদি তাকাই আমরা একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে দেখতে পাচ্ছি আমার কমন আকারে নিচে হরে h আছে, কিন্তু এই যে পরবর্তী টার্ম যেগুলো আছে সেটাতে h একটা একটা করে আছে, অর্থাৎ সরি h একটা আছেই, বুঝতে পারছি h একটা আছে, বরঞ্চ পরবর্তী টার্মগুলোতে h এর পাওয়ার আকারে h আরো বেশি আছে, ঠিক আছে। সো সবগুলো টার্মে আমরা বলতে পারি h যুক্ত আছে। সো আমরা কি করতে পারি বলতো, এই জায়গা থেকে যে নিচে h টা আছে প্রত্যেকটা h থেকে একটা একটা যদি আমি রিমুভ করি তাহলে এই নিচে যে h টা আকারে যেটা আছে সেটা রিমুভ হয়ে যাবে না, যে কাজটা আমরা পরবর্তী লাইনে করব। পরবর্তী লাইনের দিকে তাহলে দেখি, পরবর্তী লাইনে কি বলছে, পরবর্তী লাইনে যেটা আসে 1 তো রিমুভ হয়ে গিয়েছে, এই h টা টার্ম দিয়ে আমরা কি করছি, প্রত্যেকটা টার্ম থেকে একটা h করে রিমুভ করে দিলাম। তাহলে আমরা কি থাকে, এক পাশে থাকে x to the power n ছিল না একটা, এখন একই সাথে আমরা x to the power n কে প্রত্যেকটা টার্মের সাথে গুণ করে দিব। তাহলে গুণ করে দিলে তাহলে শেষ পর্যন্ত কি থাকে, আমার ভিতরে কি ছিল বলতো, h/x ছিল, তো h যদি রিমুভ হয়ে যায় 1/x থাকে, এবং 1/x কে যদি x to the power n দ্বারা গুণ করা হয়, ঠিক আছে, সরি আমরা একটু পেছনে দেখি, পেছনের টার্মটা কি ছিল, n into h/x, সরি n into h/x ছিল। তাহলে এখন পরবর্তী টার্মে যদি আসি আমরা দেখতে পাচ্ছি n into h/x ছিল, h টা রিমুভ হয়েছে, এবং একই সাথে কি গুণ আকারে x to the power n ছিল, x to the power n ছিল। সো নিচে দেখতে পাচ্ছি একটা x আছে, উপরে x to the power n আছে, নিচে যদি x 1/x কে কি লেখা যায়, x to the power -1, তাহলে x to the power -1 ইনটু কত, x to the power n, তাহলে কি হচ্ছে এটাকে লেখা যায় x to the power n-1, ঠিক আছে। একটা x রিমুভ করেছি বলতে পারো, অথবা পাওয়ার গুলো যোগ করেছি সেটাও বলতে পারো, ঠিক আছে। এরপর তাহলে এখানে কি পেলাম, n into x to the power n-1, যেহেতু আগে একটা n ছিল যেটা আমরা বারবার লিখতে ভুলে যাচ্ছি, তাহলে n into x n into তাহলে কি চলে আসে x to the power n-1 প্রথম টার্মটা। এখন দেখো পরবর্তী টার্মগুলোতে যেহেতু একটা h রিমুভ করা হয়েছে, যেহেতু পরবর্তী টার্মে h স্কয়ার ছিল, সো এখানে একটা h রয়ে গিয়েছে। এখন তাহলে তোমরা বলো, যেহেতু ধারাটা ধীরে ধীরে বাড়ছে সেই হিসেবে h এর কি h যুক্ত টার্ম পরবর্তী সবগুলোতে থাকবে, এবং প্রত্যেকটাতে h এর একটা মাল্টিপ্লাইড আকারে h এক্সট্রা থাকবে, ঠিক আছে। সো আমরা এখন যদি আমরা চাইলে এই জায়গায় আমরা দেখবো, আমরা আগেই বলেছি লিমিটেড প্রবলেমগুলোর ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত আমরা কি করবো, আমরা যদি একটা অপারেশন শেষ হওয়ার পরে আমরা লিমিটেড ভ্যালু বসিয়ে দেখবো যে এটা ডিটারমাইন্ড ফর্মে আসে কিনা। সো এখানে আমরা একই কাজটা করব, দেখতে পাচ্ছি h এর ভ্যালু যদি আমি 0 ইনপুট দিই, দেখতে পাচ্ছি একটা টার্ম পাচ্ছি যে টার্মে কোনো কি নেই, h যুক্ত নেই, অর্থাৎ এই টার্মটা সবসময় সেমই রয়ে যাবে, ঠিক আছে। এখন দেখি পরবর্তী টার্মগুলোতে দেখতে পাচ্ছি h যেহেতু যুক্ত আছে, অর্থাৎ লবে যেহেতু h যুক্ত আছে, সো আমি h এর ভ্যালু যদি 0 ইনপুট দিই, এই পরবর্তী প্রত্যেকটা টার্মে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি আমরা 0 দ্বারা গুণ করি সেই সংখ্যাটা 0 হয়ে যায়।
ঠিক আছে। এই প্যাটার্নটা ব্যবহার করে আমরা তাহলে কি পেয়ে গেলাম, শুধুমাত্র এই পার্ট, এই অংশটা রয়ে যাবে। সো দেখতে পাচ্ছি যেহেতু আমার লিমিট ভ্যালু বসালে যেহেতু নন জিরো পার্ট আসছে, ঠিক আছে, এবং সেটা যদি ডিটারমাইন ফর্ম, ঠিক আছে, সো আলটিমেটলি আমরা বলতে পারি এই যে লিমিটের যে ফাংশনের যে প্রবলেমটা, সেটার সলভ তাহলে কি চলে আসলো, সেটা সলভ আসে n ইনটু এই যেটা নন জিরো পার্ট আছে সেটা হচ্ছে আমার সেই সলভটা, এবং সলভটা কি n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমার যে মূল নিয়মে তাহলে আমরা কার অন্তরজ করছিলাম, x টু দি পাওয়ার n, এবং x টু দি পাওয়ার n এর অন্তরজ যেটা আমরা দিতে পেলাম সেটা কি পেলো, ddx অফ x টু দি পাওয়ার n এর অন্তরজ তাহলে আমাদের কি আসলো, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 এর সমান। আমরা খেয়াল করো এই যতগুলো আমরা মূল নিয়মে অন্তরজ করব প্রত্যেকটাই আমরা একটু মনে রাখার চেষ্টা করব কিংবা মুখস্থ করে রাখার চেষ্টা করব, কারণ এই যে যতগুলো অন্তরজ আমরা বের করব সবগুলো আমরা পরবর্তীতে সূত্র আকারে ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমাদের শেষ পর্যন্ত তাহলে কি চলে আসলো, মূল ddx অফ x টু দি পাওয়ার n সমান কি n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। আজ তাহলে এ পর্যন্তই, আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।